আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা বাংলা, ইংরেজি, ম্যাথ এবং আইকিউ প্রচণ্ড পড়াশোনা করছেন, কিন্তু সাধারণ জ্ঞানটা এখনো গুছিয়ে উঠতে পারছেন না অনেকে। সাধারণ জ্ঞান গুছিয়ে ওঠার জন্য বেসিক পড়ার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ মডেল টেস্ট সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে। তাহলেই আপনি শিক্ষক নিবন্ধনে সাধারণ জ্ঞানে অনেক ভালো করতে পারবেন। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য আমরা প্রকাশ করেছি অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট, যেখানে ৬৫টা মডেল টেস্ট রয়েছে, ২০০০ এমসিকিউ রয়েছে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক, সাম্প্রতিক। এছাড়াও বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই মডেল টেস্ট বইটি ভালো করে পড়ে যান, ইনশাআল্লাহ আপনি নিবন্ধনে অনেক ভালো করতে পারবেন। এছাড়াও এই বইটির উপর প্রতিনিয়ত আমরা ফ্রি ক্লাস রেখেছি, ফ্রি এক্সাম রেখেছি আমাদের অর্ণব স্যার ফেসবুক পেজে। বাংলাদেশের সকল লাইব্রেরিতে, রকমারি.com-এ, বিডি বুক সহ বিভিন্ন অনলাইন শপগুলোতে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটি পাওয়া যাচ্ছে। আজকেই সংগ্রহ করে নিন আপনার কপিটি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা বাংলা, ইংরেজি, ম্যাথ এবং প্রচণ্ড পড়াশোনা করছেন, কিন্তু সাধারণ জ্ঞানটা এখনো গুছিয়ে উঠতে পারছেন না অনেকে। সাধারণ জ্ঞান গুছিয়ে ওঠার জন্য বেসিক পড়ার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ মডেল টেস্ট সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে। তাহলেই আপনি শিক্ষক নিবন্ধনে সাধারণ জ্ঞানে অনেক ভালো করতে পারবেন। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য আমরা প্রকাশ করেছি অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট, যেখানে ৬৫টা মডেল টেস্ট রয়েছে, ২০০০ এমসিকিউ রয়েছে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক, সাম্প্রতিক। এছাড়াও বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই মডেল টেস্ট বইটি ভালো করে পড়ে যান, ইনশাআল্লাহ আপনি নিবন্ধনে অনেক ভালো করতে পারবেন। এছাড়াও এই বইটির উপর প্রতিনিয়ত আমরা ফ্রি ক্লাস রেখেছি, ফ্রি এক্সাম রেখেছি আমাদের অর্ণব স্যার ফেসবুক পেজে। বাংলাদেশের সকল লাইব্রেরিতে, রকমারি.com-এ, বিডি বুক সহ বিভিন্ন অনলাইন শপগুলোতে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটি পাওয়া যাচ্ছে। আজকেই সংগ্রহ করে নিন আপনার কপিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছি আমরা? আমাদের চাকরির প্রত্যাশী ভাই বোনরা, আমার অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীরা কেমন আছেন? সবাই সবাই কেমন আছেন? আমাকে শুনতে পান কিনা জানাবেন। ভালো আছি সবাই, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, নমস্কার জানাচ্ছি। সবাই একটু ক্লাস লিংকটা শেয়ার করে দিই তো ভাই, সবাই একটু ঝটপট ক্লাস লিংকটা শেয়ার করে দেই। আমাদের যে ধারাবাহিক ক্লাস, আমরা প্রতিদিন রাত 10টা 30 মিনিটে যে ক্লাসগুলো নিয়ে থাকি, এর মাঝখানে একটু ব্যত্যয় ঘটেছিল। আমরা গত 2-3 দিন ধরে ক্লাস নিতে পারিনি, এটা আমার ব্যক্তিগত কারণে নিতে পারিনি। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ আবার শুরু হচ্ছে আজকে থেকে। আমি ভালো আছি, আদিলা, নাফিয়া, আমি ভালো আছি, মাহিদা আনাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অর্ণব স্যার পেজ থেকে যারা আছো তোমরা, অর্ণব স্যার পেজ থেকে যারা আছো সবাই একটু কমেন্ট করে জানাও। লাইলা আঞ্জুম, অর্ণব স্যার পেজ থেকে যারা আছো, যারা পেজ থেকে দেখছো সবাই একটু অর্ণব স্যার পেজে কমেন্ট করে জানাবে যে আমাকে স্পষ্ট ও ঠিকঠাক শোনা যায় কিনা, তোমরা কেমন আছো? স্যার কথা একটু বাজা বাজা হয়, একটু বাজা বাজা হয়।
কথা ঠিক আছে? এখন ঠিক আছে? কথা এখন ঠিক থাকার কথা। আচ্ছা, কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা? আমরা কি পড়াশোনা করতে পেরেছি এই কিছুদিন? আমরা কি বিগত সময়গুলোতে পড়াশোনা করেছি নিজেরা? কতদূর চেষ্টা করেছি নিজেরা একটু আমাকে জানিও, আমি তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, আমরা 30 পর্যন্ত মডেল টেস্ট সলভ করেছিলাম। আমরা মডেল টেস্ট 30 পর্যন্ত সলভ করেছিলাম। আমরা আজকে 31 নম্বর মডেল টেস্ট থেকে সলভ করবো ইনশাআল্লাহ। মডেল টেস্ট 31 থেকে সলভ করব। দেখো, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 1 নম্বর প্রশ্ন 1, যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত নয়, যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত না, না বলেছে। সক্রেটিস। সক্রেটিস কে একজন দার্শনিক। সক্রেটিস কে ভাই একজন দার্শনিক, তাহলে তার সাথে ফিলোসফি যুক্ত। হোমার, এই হোমার, আচ্ছা হোমারটা পরে আসি। টলেমি, টলেমি তিনি একজন ভূগোলবিদ, এটাও জড়িত। ইউক্লিড, ইউক্লিড এবং জ্যামিতি, ইউক্লিডের সাথে জ্যামিতি যুক্ত। কিন্তু হোমারের সাথে কি জড়িত বলেন তো? হোমার মহাকাব্য রচনা করেছিলেন। হোমার কি রচনা করেছিলেন? মহাকাব্য। হোমার। আর আমাদের প্রাচ্যের হোমার বলা হয় কাকে? প্রাচ্যের হোমার বলা হয় কাকে? ওই যে ফেরদৌসী, ফেরদৌসীকে লিখেছিলেন প্রাচ্য, মানে তাকে ফেরদৌসীকে বলা হয় প্রাচ্যের হোমার, তাই না? ফেরদৌসী প্রাচ্যের হোমার। তাহলে অন্ধ কবি হোমার, তার সাথে জড়িত নয় হচ্ছে উপন্যাস। সানফ্লাওয়ার, এটা একটা চিত্রকর্ম। সানফ্লাওয়ার একটা চিত্রকর্ম। সানফ্লাওয়ার এই চিত্রকর্মটি কোন ধারার? ইমপ্রেশনিজম, সুরিয়ালিজম, রোমান্টিসিজম, পোস্ট ইমপ্রেশনিজম। পোস্ট ইমপ্রেশনিজম। পোস্ট ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম বলতে কি বোঝায় জানো? দূরের কোন চিত্রকে খুব সহজ করে নিখুঁতভাবে উপস্থাপন করাটাকেই বোঝায় পোস্ট ইমপ্রেশনিজম। আচ্ছা, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? হিটলার জার্মান চ্যান্সেলর ছিলেন হিটলার। হিটলারের একটা উপাধি ছিল ফুয়েরার। এই উপাধি হচ্ছে ফুয়েরার। তাহলে হিটলারের গোপন বাহিনীর নাম ছিল গেস্টাপো। হিটলারের গোপন বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। এর আরেকটা পুলিশ বাহিনীর নাম ছিল ট্রম ট্রুপার। ট্রম ট্রুপার, আরেকটা বাহিনীর নাম ছিল কি? ট্রম ট্রুপার। হ্যাঁ, ট্রম ট্রুপার। ফেরদৌসী কোন শাসকের সভাকবি ছিলেন? ফেরদৌসী কর্তৃক রচিত হয়েছিল শাহনামা। দেখো, গজনীর সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত ভারতবর্ষে মোট 1000 থেকে 1027 সাল পর্যন্ত ভারতবর্ষে মোট 17 বার আক্রমণ করেছিলেন। এবং তার সবচেয়ে মানে কঠোর বা সবচেয়ে শ্রেষ্ঠ অভিযান ছিল 1026 সালে ভারতের গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির ধ্বংস করা। ভারতের গুজরাটে অবস্থিত কি ধ্বংস করা? সোমনাথ মন্দির ধ্বংস করা। সোমনাথ মন্দির ধ্বংস করাটা ছিল। আচ্ছা খেয়াল করো, তাহলে ফেরদৌসী ছিলেন সুলতান মাহমুদের সভাকবি। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসী। কোন নবীর আমলে, কোন নবীর আমল থেকে হজের প্রচলন শুরু হয়েছিল? এটা ধর্ম বিষয়ক একটা প্রশ্ন। হজের সূচনা ঘটেছে কোন নবীর সময়টাতে? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়টা থেকে আমাদের হজের প্রচলনটা শুরু হয়। ম্যান অফ ব্লাড এন্ড আয়রন, ব্লাড এন্ড আয়রন পলিসি, কঠোর রক্তপাত এবং লৌহ নীতি, ম্যান ব্লাড এন্ড আয়রন পলিসি, এই নীতি গ্রহণ করেছিলেন কে বা কাকে বলা হয়? অটো ভন বিসমার্ককে। অটো ভন বিসমার্ক, ওকে, তাকে বলা হয় ব্লাড এন্ড আয়রন পলিসির শাসক অটো ভন বিসমার্ক। মহাত্মা গান্ধী, তো আমরা জানি অহিংস আন্দোলনের জনক, ভারত ছাড় আন্দোলনের জনক হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনি বাংলাদেশের নোয়াখালী জেলা ভ্রমণ করেছিলেন। লেনিন, VI লেনিন, তিনি সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, VI লেনিন। হিটলার জার্মান চ্যান্সেলর ছিলেন হিটলার। আচ্ছা, সাম্প্রতিক সময়ে, সাম্প্রতিক সময়ে আহ এটা আসলে খুবই দুঃখের বিষয় বা খুব কষ্টের বিষয়, খুব ব্যর্থতার বিষয় যে এডটেক প্ল্যাটফর্মে, এডটেক মানে এডটেক বলতে তো তোমরা বোঝো, এড মানে হচ্ছে এডুকেশন আর টেক মানে হচ্ছে টেকনোলজি। এডুকেশনের সাথে টেকনোলজিটা মিশ্রিত হয়ে যে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে আমরা বলছি এডটেক। এই এডটেক প্ল্যাটফর্মে নানান ধরনের ভিডিও কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আমরা সাম্প্রতিক সময়ে দেখি। তো তোমরা যদি
আগেকার সময়টাতে ফিরে যেতে পারতে তাহলে আসলে খুবই চমৎকার হতো, যখন ব্ল্যাকবোর্ড ছিল, চক ছিল আর ডাস্টার। সেই সময়কালের পড়াশোনার শিক্ষকগুলো এর সামনে আসলে টেবিলে বই থাকতো, আর তিনি অনর্গল বলতেন, বোঝাতেন। কখনো কখনো বইটা পড়ে পড়ে বোঝাতেন, কখনো বই তার লাগতোই না। আমাদের সময় আমরা দেখেছি শিক্ষকদের তার বইও ধরতে হয়নি, বইয়ের কোন পৃষ্ঠায় কত নম্বর ম্যাথ আছে তিনি সেটা সুন্দর করে চমৎকার করে বোঝাতেন। আবার কখনো যদি কোনো শিক্ষক ভুল করাতেন, অবচেতন মনে যদি তিনি ভুল করাতেন, তাহলে তিনি পরবর্তী ক্লাসে এসে সেই ভুলটা সংশোধন করে দিতেন, বলতেন যে আমি গত ক্লাসে তোমাদেরকে ভুলটা পড়িয়েছি, এমন ভুল পড়িয়ে চলে গেছি, তোমাদের হয়তো কেউ বুঝতে পেরেছো, কেউ হয়তো পারোনি, ভুলটা ধরতে পারোনি, আর আজকে তোমাদেরকে আমি ভুলটা বলে দিচ্ছি, এটা তোমরা কারেকশন করে নিও। কাজেই কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা এমন অনেক ধরনের ভাইয়াদেরকে দেখি যারা আসলে, যদিও এইভাবে বলা উচিত না, তারপরেও বলি যে ভুল পড়াচ্ছেন। আমাদের আমাদের সাধারণ জ্ঞানের বিষয়ে বলছি না, অন্যান্য সাবজেক্টের ভুল পড়া, ভুলের এটা আছে। কাজে তোমরা এই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকবে। যখন কোনো শিক্ষক তোমাকে কোনো একটা টপিক পড়াবেন, তুমি সেই টপিকটা বাসায় নিজে একটু আলোচনা করবে, সুন্দর করে পড়বে। যদি কোনো ভুল কিছু থাকে সেই শিক্ষককে অবগত করবে। এটাই হচ্ছে আমাদের তোমাদের কাছে প্রাপ্তি। আর একটা ভালো মেন্টরের কাছে পড়ো, ভালো মেন্টরের গাইডলাইনে থাকো, এটা তোমার তোমার জীবনে বড় একটা প্রাপ্তি। হয়তো তোমাকে কোনো না কোনো ভাবে তিনি বেনিফিটেড করে দিবেন শিক্ষার ক্ষেত্রে। কাজে তোমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, তারা সবসময় এটা মাথায় রাখবে যে শিক্ষক তোমাকে যা পড়াবে এর বাহিরেও তুমি ওই টপিকটা আরেকটু গভীরভাবে পড়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? যদি কোনোভাবে কোনো ধরনের ভুল শিক্ষক ক্লাসে পড়িয়েও ফেলেন, তাহলে সেই ভুলটা তাকে সংশোধন করে দেবে, তাকে বলবে, তাকে দেখাবে যে স্যার আমি অন্য একটা শিক্ষকের কাছে এটা পড়েছি, স্যার আমি একটা রেফারেন্স এটা দেখেছি, স্যার আপনি একটু মতামত জানাবেন। তিনি যদি মতামত দেয় তো দিবেন। আচ্ছা চলো আমরা একটু দেখি কি আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। দেখো, জে জ্যাক রুসো, এই যে রুসো, জে জ্যাক রুসো, এই জে জ্যাক রুসো সামাজিক চুক্তি এই মতবাদটা তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন একটি আদর্শ রাষ্ট্রের জন্ম হয় সামাজিক চুক্তির মাধ্যমে। সোশ্যাল কন্ট্রাক্টার যে গ্রন্থটা আছে সেখানে তিনি এই কথা বলেছেন। তাহলে এই চুক্তির মতবাদের সমর্থক আসলে কারা? হবস ছিলেন, জন লক ছিলেন এবং জে জ্যাক রুসো ছিলেন। তাহলে হবস, লক এবং কি রুসো, তারা এই চুক্তির মতবাদের সমর্থক ছিলেন। আচ্ছা, এরপরে আসো পরের প্রশ্ন দিকে। দেখো, 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তার নামে স্মৃতি জাদুঘর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ঠিক অপোজিট সাইডেই তার হল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছে। আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? আল আজহার বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় খেয়াল করো, বাগদাদ এটা আছে ইরাকের একটা নগরী, জেদ্দা সৌদি আরবের একটা জায়গা, তেহরান ইরানের একটা জায়গা, কায়রো এটা হলো মিশরের একটা জায়গা। তাহলে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, এটা মিশরে আছে আল আজহার। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে আমরা আসলে কি বলি? একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, রাষ্ট্রের সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হতে গেলে আমরা জানি যে কমপক্ষে তার বয়স লাগবে 35 বছর, এবং এই রাষ্ট্রপতির উপরে আদালতের কোনো এখতিয়ার থাকে না। রাষ্ট্রপতি অনেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি নিয়োগ দিয়ে থাকেন, আমরা এই জিনিসগুলা সরকার ব্যবস্থার মধ্যে আলোচনা করব। তো রাষ্ট্রপতি যখন কোনো জরুরি আইন জারি করেন, তখন সে আইনটাকে আমরা কি বলছি? কোন আইন, সাধারণ আইন বলছি, সংবিধান বলছি, অধ্যাদেশ বলছি, না কোনো বিল বলছি? তাহলে বিল কোথায় পাশ হয়? বিল জাতীয় সংসদে পাশ হয়। অধ্যাদেশটা কি? রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থার বিধান করেন, কোন একটা গুরুত্বপূর্ণ আইন জারি করেন, তখন সেটাকে আমরা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলি। আসো, সংবিধান হলো একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান, বা একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার একটা পুস্তিকা, আমরা তার একটা নীতিমালা, বিধিবিধান, আইন, এগুলোকে আমরা বলছি
সংবিধান বা রাষ্ট্রের দর্পণ বলছি সংবিধানকে। নায়াগ্রা ওয়াটারফলস, নায়াগ্রা জলপ্রপাত, জলপ্রপাত গুলোর পানি দেখবে একদম খাড়া নিচের দিকে ঢালু হয়ে পড়ে জলপ্রপাতের পানি। তাহলে নায়াগ্রা ওয়াটারফলস এটা কোথায় আছে? বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম হচ্ছে এঞ্জেলস ওয়াটারফলস, আর বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতের নাম হচ্ছে নায়াগ্রা ওয়াটারফলস, যেটা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্য সীমান্ত রেখার মধ্যে আছে। কানাডা এবং যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোথায়? যুক্তরাষ্ট্র এবং কানাডা। বাংলাদেশে চালু পলিমার নোট মুদ্রিত, বাংলাদেশে পলিমার নোট যে মুদ্রিত হয়েছিল এটা আসলে কোন দেশ থেকে মুদ্রণ করে নিয়ে আসা হয়েছিল? কোন দেশে? অস্ট্রেলিয়া, ফ্রান্স, বাংলাদেশ বা লন্ডন? পলিমার নোট একটু পলিথিন মানে একটু প্লাস্টিক ছিল একটা অংশে। 10 টাকার আগের নোটগুলো যদি আমরা দেখি, অনেক আগের 8-10 সালের দিকে, তাহলে সেই নোটগুলোর মধ্যে দেখতে পাবো যে একটা সাইডে টোকা দিলে পলিমার থাকে। তো এটা কোত্থেকে করা হয়েছে? এটা করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া মহাদেশ আমরা জানি, বা ওশেনিয়া মহাদেশের একটা দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। যে দেশটা ওশেনিয়া মহাদেশের 14টা দেশের মধ্যে সবচেয়ে বড় একটা দেশ অস্ট্রেলিয়া, যাকে আমরা পশমের দেশ বলছি। হ্যাঁ, পশম উৎপাদনে অনেক এগিয়ে আছে এই অস্ট্রেলিয়া। দক্ষিণের রানী বলছি আমরা, অস্ট্রেলিয়ারই একটা শহর আছে, নাম হলো সিডনি। তাকে আচ্ছা, মারাঠা শাসকদের উপাধি কি ছিল? ছোটকালে হয়তো নানীদের কাছ থেকে শুনবেন এরকম একটা গান, খোকা ঘুমালো, পাড়া ঝুরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, ধান ফুরলো, পান ফুরলো, খাজনা পাইনি, আর কটা দিন সবুর করো, রসুন বনেছি। এটা অনেক বড় লাইন, আমি পুরোটা পড়লাম না। তাহলে এই যে ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি, তখন এই যে বর্গি এলো দেশে, এই বর্গি বলা হতো কাকে? মারাঠা যে সৈন্য আছে এদেরকে, জলদস্যু যারা সৈন্যদের। তাহলে মারাঠা শাসকদের একটা উপাধি ছিল পেশোয়া। বর্গি যারা, এরা ছিল লুণ্ঠন প্রিয় জাতি। মারাঠা লুণ্ঠন প্রিয় জাতি। তাহলে এই মারাঠা শাসকদের উপাধি ছিল পেশোয়া। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে, আর পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন বনভূমিকে। এটা ব্রাজিলে সবচেয়ে বেশি অবস্থিত হলো আমাজন বনভূমি। কেন? কারণ হলো এই আমাজন বনভূমি পৃথিবীতে টোটাল 20% অক্সিজেন সরবরাহ, যার কারণে আমরা এটাকে বিশ্বের সর্ববৃহৎ রেইন ফরেস্ট, ম্যানগ্রোভ বনভূমি, আমাজন বনভূমি বলছি, পৃথিবীর ফুসফুস বলছি। আচ্ছা, 15 নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন 15, কোন দেশের বিভিন্ন ভাষায় আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? অর্থাৎ বিভিন্ন ভাষায় আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এরকম একটা দেশের নাম যুক্তরাজ্য, ভারত, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র। কোন দেশ? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা মহাদেশের একটা দেশ, উত্তর আমেরিকা অঞ্চলের একটা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিপাইন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে ফিলিপাইন, যার রাজধানী হচ্ছে ম্যানিলা। আচ্ছা, ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে যদি বলি তাহলে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত, যে দেশের রাষ্ট্রভাষাই হচ্ছে খুব সম্ভবত 24টি রাষ্ট্রভাষা, হ্যাঁ, এবং অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তাদের 28টা অঙ্গরাজ্য আছে। এই ভারতে কিন্তু আমাদের আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আলাদা আলাদা ভাষা। কেন? তামিলনাড়ু যেটা আছে সেখানে তামিল ভাষা, আবার ওই যে মালায়ালাম ভাষা, তেলেগু ভাষা, অনেকগুলো ভাষা আছে। মহারাষ্ট্রীয়দের একটা ভাষা আছে। আসামের মানুষজন আবার এক ভাষায় কথা বলে, আসাম। কিন্তু বাকি রাষ্ট্রগুলোর যদি দিকে তাকাই, বাকি রাষ্ট্রগুলোর অধিকাংশ হচ্ছে ইংরেজি ভাষায় আমরা পড়াশোনা করে। এই যে যুক্তরাজ্য, ফিলিপাইন, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান চলে।
বিশ্ব অটিজম দিবস কবে? অটিজম, আসলে অটিজম তো আমরা বলি না, আমরা অটিজম আক্রান্ত যে বাচ্চা আছে এদেরকে আমরা স্পেশাল চাই, এটাই বলা সমীচীন। তাহলে বিশ্ব অটিজম দিবস 2রা ফেব্রুয়ারি, 2 এপ্রিল, 2 জুন, 2 জুলাই। তাহলে এপ্রিল মাসের 2 তারিখকে পালন করা হয় বিশ্ব অটিজম দিবস। আমার সাথে একটু অ্যান্সার করতে হবে। অর্ণব স্যার পেজে আছেন কিন্তু প্রশ্নের অ্যান্সার করছেন না, এমন হলে ভালো লাগবে না। অ্যান্সার করবেন সবাই, একটু অর্ণব স্যার পেজে চলে আসেন। আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, অর্ণব স্যার পেজে চলে আসেন। আমি আপনার কমেন্টগুলো এখান থেকে একটু পড়বো, চেষ্টা করবো পড়া। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? দেখেন, সবার জন্য শিক্ষা একটা কর্মসূচিও আছে। তাহলে 1 জানুয়ারি 1989 সালের সুযোগ কি নাই? বাধ্যতামূলক, বাংলাদেশের বাধ্যতামূলক শিক্ষা জানুয়ারি মাসের 1 তারিখ 1992 সালের ঘটনা। তখন বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক আইন, প্রাথমিক শিক্ষা এটা চালু হয়। তখন উপজেলা পর্যায়ে এটা চালু হয়ে যায়। এটা 91 সালের দিকে শুরু হয়েছে, বাট গোটা বাংলাদেশে এটা 1 জানুয়ারি 1992 সাল থেকে শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? গোটা বাংলাদেশে উপজেলা পর্যায়গুলো সহ। তত্ত্ববোধনী, এটাতে স্টার দিয়ে রাখেন, এই প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত, পেরিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। তাহলে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। আবাদান বন্দর, এটা গতদিনই পরীক্ষায় আসছে। এই যে গত শুক্র শনিবার যে পরীক্ষা হলো, গতকালকে আজকে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিতে পারিনি। আজকের ক্লাস শেষে কমন গুলো দাগিয়ে দেখাবো যে কোন প্রশ্নগুলো কমন এসেছে আমাদের বই থেকে, আমাদের অর্ণবস্টিকের স্পেশাল মডেল টেস্ট থেকে। আজকে রাতে হয়তো এগুলো দাগিয়ে দেখাবো, একটু ব্যস্ততার কারণে দেখাতে পারেনি গতকালকে আর আজকে। আজকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এই আবাদান বন্দর কোন দেশে? ইরাক, ইরান, তুরস্ক, লিবিয়া। ইরাক, ইরান, তুরস্ক, লিবিয়া। কোন দেশের বন্দর? আবাদান। ইরানের একটা বন্দরের নাম হচ্ছে আবাদান বন্দর, ইরান। দেখেন, বাংলাদেশের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটা? তাহলে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার 21 পদক, স্বাধীনতা দিবস পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার। তাহলে 1955 সালে প্রতিষ্ঠা হয়েছিল বাংলা একাডেমি। বাংলা একাডেমি 1960 সালে সাহিত্যের জন্য সর্বোচ্চ একটা পুরস্কার চালু করলো, তার নাম হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এটাই হচ্ছে সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার, 1960 সাল থেকে দেওয়া হয়। জনশ্রুতি অনুযায়ী, জনশ্রুতি মানে মানুষ বলে, অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরের, এটা মন্দির, ঢাকেশ্বরী মন্দির, এটা দ্বাদশ শতকের দিকে এটা নির্মাণ করেছিলেন রাজা বল্লাল সেন। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন একজন রাজা, তার নাম রাজা বল্লাল সেন। বললাম সেন বংশের একজন রাজা, রাজা বল্লাল সেন। আর এই ঢাকেশ্বরী মন্দিরে নাম অনুযায়ী ঢাকার নামকরণ করা হয়, এটাও জনশ্রুতিতে আছে, মানুষ বলে। আর এই মন্দিরের যে প্রধান ফটক, প্রধান গেট, এই গেটটাকে বলা হয় নহবত খানা তোরণ। নহবত খানা তোরণ। বাংলাদেশের জাতীয় মন্দির হলো এই ঢাকেশ্বরী মন্দির। সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? আচ্ছা, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। সংবিধান একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, একটা রাষ্ট্রের দর্পণ বলা হয় কাকে? সংবিধানকে। আর এই সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তাহলে সাংবিধানিক ভাবে আইনের ব্যাখ্যা কে দিবে? আইনের ব্যাখ্যা দিবে বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত আছে, সুপ্রিম কোর্ট, সেটা। মুক্তিযুদ্ধ চলাকালে 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? আমরা একটা টেকনিকে সেক্টর গুলো পড়ানোর চেষ্টা করি, যেমন জিয়ার, খাস, 10, বানুর ও জনশূন্যতা। আমরা যখন বেসিক ক্লাস পড়াবো মুক্তিযুদ্ধের, তখন সেখানে আলোচনা করব জিয়ার, খাস, 10, বানর ও জনশূন্যতা। তাহলে জিয়ার থেকে জিয়াউর রহমান, খা থেকে খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টর, তালেবুসাদ থেকে কে এম শফিউল্লাহ 3 নম্বর সেক্টর,
দ থেকে সিআর দত্ত 4 নাম্বার সেক্টর, তারপরে 10 তালেবস্য থেকে শওকত আলী 5 নাম্বার সেক্টর, বানুর বা থেকে হলো এম কে বাসার, খাদেমুল বাসার 6 নাম্বার সেক্টর। এই 6 নাম্বার অঞ্চলটা ছিল রংপুর দিনাজপুর ওই অঞ্চলটা পঞ্চগড়। তাহলে উইং কমান্ডার এম কে বাসার বা খাদেমুল বাসার 6 নাম্বার সেক্টর কমান্ডার তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়কালে। আচ্ছা চলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? প্রেসিডেন্টের বাসভবন পরীক্ষায় মাঝে মাঝে প্রায়শই আমরা আসে এটা দেখি। বুশ হাউস, ব্লু হাউস, ক্রেমলিন, হোয়াইট হাউস। হোয়াইট হাউস হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস, আর হোয়াইট হাউস মার্কিন রাষ্ট্র, ক্রেমলিন হচ্ছে রাশিয়া। কোন দেশকে হাজার হ্রদের দেশ, এই হ্রদ মানে হচ্ছে লেক, লেক হাজার হ্রদের দেশ। আমরা ইউরোপের 44টি দেশ আছে জানি, ইউরোপের একটা অঞ্চল আছে তার নাম হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলো হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো ভালো অঞ্চল। এখানে মানে ভালো রিপোর্ট গুলোতে এগুলো অনেক এগিয়ে থাকে। তো এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের 5টা দেশ, এর মধ্যে একটা হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আর এই ফিনল্যান্ড যে দেশটা আছে, এই ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। আর এই যে সুইডেন আছে এখান থেকে নোবেল পুরস্কার চালু হয়েছে। আর এই যে নরওয়ে আছে, নরওয়ে হলো নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে। আর এই যে সুইজারল্যান্ড আছে, ইউরোপের ক্রীড়াঙ্গন বা ক্রীড়াক্ষেত্র বলা হয় সুইজারল্যান্ডকে। খুবই চমৎকার একটা দেশ হচ্ছে সুইজারল্যান্ড। মডেল টেস্ট 31 সলভ কমপ্লিট। মডেল টেস্ট 31 সলভ কমপ্লিট, বলেন আলহামদুলিল্লাহ। মডেল টেস্ট 31 সলভ কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এই সবাইকে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা কি সংগ্রহ করেছেন অর্ণব সিকে স্পেশাল মডেল টেস্ট বইটা? সত্যি সংগ্রহ করেছেন? যারা সংগ্রহ করেননি আপনাদেরকে বলছি আপনি অ্যাটলিস্ট একটু লাইব্রেরি থেকে বইটা দেখবেন। মাত্র 80 পৃষ্ঠার একটা বই, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক, ভূগোল, সুশাসন, বিসিএস এর বিগত প্রশ্নগুলো এখানে আমি যুক্ত করে দিয়েছি। মানে আমার যতটুকু জ্ঞান প্রজ্ঞা আছে, অভিজ্ঞতা আছে, এর মধ্য দিয়ে আমি দিয়েছি। এবং খুবই অবিস্মরণীয় সাফল্য এই বইটা। কেন বলছি? বিগত 20 দিনে আমাদের মার্কেট থেকে প্রায় 5000 অর্ণব স্পেশাল মডেল টেস্ট সোল্ড আউট হয়ে গেছে, বিক্রি হয়েছে। আর অল্প কিছু বই আপনারা হয়তো খুঁজে পাবেন লাইব্রেরিতে, রকমারিতে। আপনার পরীক্ষার আগে আপনি একটু আমার সাথে পড়ে শেষ করেন। এই যে আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, আজকে 32 পর্যন্ত শেষ করিয়ে দিব, আমি পুরোটাই পড়াবো, এরপরে আমি এটার উপরে এক্সাম নিব। এই যে আমার সাথে সাথে একটা বই আপনি শেষ করতে পারছেন। আমি হয়তো এই বইয়ের উপর একটা কোর্সও লঞ্চ করতে পারতাম, কিন্তু আমি আপনাদের স্বার্থে এই বইয়ের উপরে আর কোনো কোর্স লঞ্চ করছি না। বুঝতে পেরেছেন? কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যে জেলাতে থাকেন, যে বিভাগীয় শহরে থাকেন, যে বিভাগীয় শহরে থাকেন, আপনি কাইন্ডলি একটু বইটা কালেক্ট করেন। কালেক্ট করে আমার সাথে পড়েন। হয়তো আপনার আজকে প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস পড়েন। অন্তত এখানে যে প্রশ্নগুলো আছে, 2000 প্রশ্ন আছে, 2000 প্রশ্ন পড়লে আপনি 20টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন আপনার কমন আসবে না, এ হতে পারে না। আপনি 2000 প্রশ্ন প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিস করার ফলেই দেখবেন 20টা প্রশ্নের মধ্যে আপনি সরাসরি 10টা প্রশ্ন কমন পেতে পারেন, 15টা পেতে পারেন, অথবা 20টা প্রশ্নের মধ্যে 18টা 19টা প্রশ্ন আপনি নিজে অটোমেটিক পাচ্ছেন। হয়তো আপনার যদি বেসিক ভালো থাকে, মডেল টেস্ট সলভ করেন, ক্লাস করেন, এক্সাম গুলো দেন। এবং চাকরি পাওয়ার জন্য, অ্যাডমিশন টেস্টে টিকার জন্য সাধারণ জ্ঞানে সর্বোচ্চ মার্ক পাওয়া লাগে না। সাধারণ জ্ঞানে মোটামুটি একটা ব্যালেন্স মার্ক পেলে ভালো করা যায়। সর্বোচ্চ পেলে ভালো, ফুল মার্কস পাওয়ার দরকারই নাই। 20 মার্কের পরীক্ষা হলো, 20-এ 20 আপনি পেলেন, দরকার নাই 18 পান, 17 পান, 16.5 পান, এনাফ। এই জন্য আমার সাথে একটু প্র্যাকটিস করেন।
যারা এখনো সংগ্রহ করেননি তারা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন, রকমারি.com এ পাবেন, অর্ডার করে দেন। ওকে, আরজু ইসলাম বলছে 20 জনকে রেফার করেছে আপনার বইটা। স্যার থ্যাংক ইউ। আরজু একটু নক দেন, আপনার সাথে কথা আছে। অর্ণব স্যার পেজ থেকে ক্লাস করছেন আরজু। আচ্ছা, আমরা আমরা 32 নাম্বার মডেলের সলভ করব। সুপিরিয়র হ্রদ, মিশিগান, হুরন, ইরি, অ্যান্টেরিও, এই 5টা হ্রদকে একত্রে আমরা আসলে কি বলি? এটা সেদিন কোন একটা পরীক্ষায় যেন এটা আসলো, আমি দাগিয়ে দেখালাম, আমার মনে পড়ছে না কোন একটা পরীক্ষায় এটা আসলো। এই 5টা হ্রদকে একত্রে আমরা আসলে কি বলি? আমরা একত্রে বলি গ্রেট লেকস। কোনগুলো? সুপিরিয়র হ্রদ, সুপেয় পানির হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ, মিশিগান, হুরন, ইরি, অ্যান্টেরিও, সবগুলোকে একত্রে কি বলা হয়? গ্রেট লেকস। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদ কতজন সদস্য নিয়ে গঠিত? দেখেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, যেটা ঢাকার মতিঝিলে অবস্থিত, তাই না? যেটা 1972 সালের 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য হচ্ছে 9 জন। একজন চেয়ারম্যান থাকেন, একজন সচিব থাকেন, আর বাকি 7 জন পরিচালক থাকেন। এই টোটাল সবগুলোকে মিলে একটা পরিচালনা পর্ষদ হয় বাংলাদেশ ব্যাংক। সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে জাতীয় সংসদে স্পিকার যে ভোটটা দেবে সেটাকে আমরা বলছি কাস্টিং ভোট, স্পিকারের ভোট যেটা। এখন জাতীয় সংসদে স্পিকারের কাজটা কি? স্পিকার কি করে? সংসদ অধিবেশনটা পরিচালনা করে। ডেপুটি স্পিকার কি করে? ডেপুটি স্পিকার স্পিকারকে সহযোগিতা করে, অথবা স্পিকার যদি অনুপস্থিত থাকেন তাহলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করেন। আবার স্পিকার যদি কোনো কারণে পদত্যাগ করতে চান তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। আবার রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করেন। খেয়াল করেন, সংসদ যে সদস্যগুলো আছেন তারা জাতীয় সংসদের বাইরে যদি থাকতে চায় তাহলে অবশ্যই স্পিকারের অনুমতি নিয়ে তাকে থাকতে হবে। অর্থাৎ কোন একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের বেশি সংসদের বাইরে থাকতে পারেন না, বা তার কোনো এখতিয়ার নেই। তাহলে স্পিকার সংসদে যে ভোটটা দেয় সেটাকে আমরা বলছি কাস্টিং ভোট। আচ্ছা আসেন, আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় কবে বা একত্র হয় কবে? দুই জার্মানিকে আলাদা করা হয়েছিল একটা প্রাচীরের মাধ্যমে, তার নাম হলো বার্লিন প্রাচীর। হ্যাঁ, বার্লিন জার্মানিতে আছে, বার্লিন শহর। এই জার্মানি 1990 সালের 4 নভেম্বর দিবাগত রাতে দুই জার্মানি, 3 অক্টোবর, 1990 সালের 3 অক্টোবর এই দুই জার্মানি দিবাগত রাতে একত্র হয়ে যায় 1990 সালে। আসেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি এতে প্রথম শহীদ হয়েছিলেন কে? রফিক উদ্দিন। ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র রফিক উদ্দিন প্রথম শহীদ হয়েছিলেন। ওকে, রফিক উদ্দিন। আসেন, তো সালাম জব্বার, জব্বার তো দ্বিতীয় শহীদ ছিল। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। কার্ল মার্কস, সমাজ বিজ্ঞানের জনককে কার্ল মার্কস। এই কার্ল মার্কস সামাজিক স্তর বিন্যাস তত্ত্বের ভিত্তি কি? কার্ল মার্কসের সামাজিক স্তর বিন্যাসের ভিত্তিটা কি? আশাবিয়া অর্থ সংহতি, সমাজ বিজ্ঞানের একটা কোর্স। প্রশ্ন, কার্ল মার্কস একটা গ্রন্থ লিখেছিলেন ক্যাপিটাল, যেটাকে সমাজতন্ত্রের বাইবেল বলে কার্ল মার্কস। এই কার্ল মার্কস একটা কথা বলেছেন যে এটাও ইতিহাসের শিক্ষা, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটাও ইতিহাসের শিক্ষা, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আর সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে সে সবচেয়ে বেশি যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছে সেটা হলো অর্থনীতি। কারণ অর্থনীতির মানদণ্ডের উপর নির্ভর করে সমাজের স্তরগুলো সৃষ্টি হয়। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত দেখি না আমরা, সেটা অর্থনীতির উপর ভিত্তি করে। বুঝতে পেরেছেন?
ব্রেসবেন কোন দেশের সমুদ্র বন্দর? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি। ব্রেসবেন বলেন কোন দেশের সমুদ্র বন্দর? ব্রেসবেন। প্রশ্ন 7, তাহলে অস্ট্রেলিয়া, ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়ার একটা সমুদ্র বন্দর। রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট? রোটেশন পদ্ধতি ভলিবল খেলার সাথে সংশ্লিষ্ট হচ্ছে রোটেশন পদ্ধতি। ভলিবল খেলার সাথে সম্পৃক্ত রোটেশন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? অ্যাটর্নি জেনারেল একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি, তাকে আমরা বলছি অ্যাটর্নি জেনারেল। আলহামদুলিল্লাহ। এই অ্যাটর্নি জেনারেল তিনি শপথে বহাল থাকতে পারেন যতদিন পর্যন্ত যান ততদিন পর্যন্ত। আর অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। চলেন, রাষ্ট্রপতি আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়োগ প্রদান করেন, সাংবিধানিক পদের অনেকগুলো ব্যক্তিকে, যেমন স্পিকারকে করান, প্রধান বিচারপতিকে করেন, সরকারি কর্ম কমিশনের প্রধানকে তিনি নিয়োগ প্রদান করেন। পরের প্রশ্ন, পটেটো ইটার্স শিল্পকর্মটি কোন চিত্রশিল্পীর অমর সৃষ্টি? পটেটো ইটার্স, দেখেন নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পী, তার নাম হলো ভিনসেন্ট ভ্যান গঘ। ভিনসেন্ট ভ্যান গঘ নেদারল্যান্ডের একজন চিত্রশিল্পীর নাম কি? ভিনসেন্ট ভ্যান গঘ। আর তারই একটা চিত্রকর্ম হলো পটেটো ইটার্স। মুক্তিযুদ্ধ চলাকালে ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল? 5 নম্বর সেক্টর ছিল সিলেট অঞ্চল, মৌলভীবাজারের অঞ্চলটা। 6 ছিল রংপুর অঞ্চল। 8 নম্বর ছিল হলো কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, মুজিবনগর ওই অঞ্চলটা। আর 11 নম্বর ছিল আমাদের ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চল। 11। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? রংপুর বার্তাবহ। এটা অনেক আসে পরীক্ষায়, ভালো করে পড়ে ফেলবেন। রংপুর বার্তাবহ বাংলাদেশের ভূখণ্ড হতে প্রথম প্রকাশিত সংবাদপত্র। জ্যাকোবিনদের উত্থান হয়েছিল বা ঘটেছিল কোথায়? আমাদের যখন ফরাসি বিপ্লব হয় 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত, এই ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে জ্যাকোবিনদের উত্থান ঘটেছিল, জ্যাকোবিন ক্লাবের উত্থান ঘটেছিল। বুঝতে পেরেছেন? ক্যানবেরা, অস্ট্রেলিয়ার একটা রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? তাহলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর যে বাসভবন তার নাম হচ্ছে দি লজ। এই দি লজটা কোথায় আছে? অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে। আর অস্ট্রেলিয়ার একটা শহরের নাম হলো সিডনি, দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। ক্যাটালান কোন দেশের ভাষা? স্পেন। স্পেন থেকে স্বাধীনতা চায় একটা প্রদেশ, তার নাম হলো কাতালোনিয়া। আর এই কাতালোনিয়ার ভাষা হচ্ছে ক্যাটালান, ক্যাটালান ভাষা। বিখ্যাত সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? সোফিয়া, আপনারা হয়তো আয়া সোফিয়া নাম শুনতে পারেন। আয়া সোফিয়া, আনাতোলিয়া, এগুলো অবস্থিত হচ্ছে তুরস্কে। অটোমান সাম্রাজ্যের সময়টাতে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে আয়া সোফিয়া, তুরস্কে আছে। কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছিল? কোন প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাপিডিয়া? বাংলাপিডিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা এনসাইক্লোপিডিয়া। তো এই বাংলাপিডিয়া প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি 2002 সালের দিকে। কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি তাম্র শাসন পাওয়া গেছে? তামার পাতে খোদাই করা যে শাসন সেটাকে আমরা বলছি তাম্র শাসন। তাহলে দেখেন ময়নামতি, এই ময়নামতি আছে কুমিল্লায়, ময়নামতি কুমিল্লার ময়নামতি। পাহাড়পুর, এটা আছে নওগাঁতে। মহাস্থান, এই মহাস্থান আছে বগুড়াতে। এখন হয়তো মেলা হচ্ছে মহাস্থান গড়ে। আপনাদের কারো বাসা যদি মহাস্থান গড়ে হয় জানায়েন তো, মহাস্থান গড়ে যদি কারো বাসা হয় জানায়েন। আমি যতটুকু শুনেছি মহাস্থানে একটা মেলা হচ্ছে। মহাস্থান দেখেন ওয়ারী বটেশ্বর, এই ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলা। তাহলে সবচেয়ে বেশি তাম্র শাসন, তামার পাতে খোদাই করা শাসন হচ্ছে কুমিল্লার ময়নামতিতে পাওয়া যায়। কুমিল্লার ময়নামতি, সেখানে একটা বিহারও আছে, নাম হলো ময়নামতি বিহার, ময়নামতি বিহার, এবং ময়নামতি জাদুঘর আছে।
শালবন বিহার আছে কুমিল্লাতে, আনন্দ বিহার আছে, ভোজ বিহার আছে, এগুলো সবগুলা এই কুমিল্লাতে আছে। স্ট্যানলি ও লিভিংস্টোন এই দুইটা আসলে কি? স্ট্যানলি এবং লিভিংস্টোন এই দুইটা হচ্ছে বিখ্যাত জলপ্রপাত, এটা জলপ্রপাতের নাম। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নাম কি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন 1974 সালে হয়েছিল কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন, ওইটাই হলো কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত না? আমাজন বনভূমি রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে, আর দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ হচ্ছে 12টা। সেগুলো কি? ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা, প্যারাগুয়ে। এই দেশগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। তো এই যে আমাজন বনভূমি, এটা ব্রাজিলে আছে, আমাজন বনভূমি ব্রাজিলে আছে, এটা পেরুতে আছে, বলিভিয়াতে আছে, কিন্তু আর্জেন্টিনাতে অবস্থিত না আমাজন বনভূমি। আমি একটু পরে আপনাদেরকে একটা ভিজুয়াল ম্যাপ দেখাবো, তাহলে আপনি হয়তো আরো ভালো করে বুঝতে পারবেন। উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? উম্মুল কোরা, অ্যান্সার করার চেষ্টা করেন। উম্মুল কোরা মক্কা, মদিনা, খাইবার, খাইবার নামে একটা গিরিপথ আছে, জেরুজালেম। উম্মুল কোরা আছে মক্কাতে, পৃথিবীর পবিত্র নগরী। সেই পবিত্র নগরীর নাম হচ্ছে পৃথিবীর কেন্দ্র যেটা, সেটা হলো মক্কা। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। সংবাদপত্র হলো, গণমাধ্যম হলো একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। তাহলে এই সংবাদপত্র আমাদের, এটার যে স্বাধীনতা, এটাও সংবিধানে বলা আছে, কিন্তু 39 নম্বর অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা। তাহলে সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে? 3 মে, 10 নভেম্বর, 21 মার্চ, 1 জানুয়ারি। তাহলে 3 মে হচ্ছে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপান। এই জাপানটা হচ্ছে ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? জাপানকে। বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ বলা হয় কাকে? ভুটান। চীন, চীন হচ্ছে এশিয়ার ইলেকট্রনিক বজ্রাগারের দেশ হচ্ছে চীন। থাইল্যান্ড, থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। সাউথ আফ্রিকা, আফ্রিকা, আফ্রিকা মহাদেশ তো অনেক কিছুর জন্য বিখ্যাত, যেমন পার্ল অফ আফ্রিকা উগান্ডাকে বলা হয়। আবার দেখেন আফ্রিকার মধ্যে একটা জায়গা আছে জোহান্সবার্গ, হীরক খনির জন্য বিখ্যাত জোহান্সবার্গ। তারপরে স্বর্ণের খনি, এটা আছে আবার কিনবার্লি, সাউথ আফ্রিকার মধ্যে। তাহলে প্রশ্ন চেয়েছে কি? সূর্যোদয়ের দেশ, তাহলে সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। তারপরে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়ে, আর শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়া। সকালবেলার শান্তি বা শান্ত সকালের দেশ কোরিয়া। কোন মুঘল সম্রাটের সময়ে সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? আমরা বলেছি যে মুঘল সাম্রাজ্যের পত্তন বা সূচনা ঘটে সম্রাট বাবরের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 সালে। তো সম্রাট বাবরের ছেলে কে ছিলেন? হুমায়ুন। বাবরের ছেলে কি? হুমায়ুন। হুমায়ুনের ছেলে কে ছিলেন? আকবর। হুমায়ুন যখন মারা যায়, তখন তার যে ছেলে, হুমায়ুনের ছেলে যে আকবর, সে আকবরের বয়স ছিল মাত্র 13 বছর। তো এই 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেছিলেন 1556 সালে। তো সিংহাসনে বসে তিনি দীর্ঘ 49 বছরের মতো, প্রায় 49 বছরের মতো তিনি শাসন করেছিলেন। তার সময়ে সবচেয়ে বেশি রাজ্যের বিস্তার ঘটেছিল সম্রাট আকবরের সময়। আকবর, আর এই সম্রাট আকবরের সময়টাতে কি চালু হলো? বাংলা নববর্ষ চালু হলো, পহেলা বৈশাখ চালু হলো, তারপর হলো হালখাতা চালু হলো। আকবরের সভাকবি একজন ছিলেন, তার নাম ছিল আবুল ফজল। এই আবুল ফজল রচনা করেছিলেন আকবর নামা। আওরঙ্গজেব, মুঘলদের মধ্যে আরেকজন শাসক আওরঙ্গজেব, যাকে আমরা ধর্মভীরু মানুষ হিসেবে সবচেয়ে বেশি চিনি, ধর্মভীরু মানুষ। শাহজাহান, এই শাহজাহানকে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স, প্রিন্স অফ বিল্ডার্স।
আমাদের দেখতে দেখতে অর্ণবস জিকে স্পেশাল মডেল টেস্ট বইয়ের 35টা মডেল টেস্ট, সরি 32টা মডেল টেস্ট সলভ করে ফেলছি। 32। আলহামদুলিল্লাহ বল, অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ বলতে পারি না? ওকে, 32 পর্যন্ত মডেল টেস্ট কমপ্লিট। আচ্ছা, আপনারা আমাকে বলেছেন যে স্যার আমরা মডেল টেস্টের উপর পরীক্ষা দিতে চাই, এখন পরীক্ষা দিবেন কিভাবে, সেটা হলো প্রশ্ন। যে স্যার আমরা মডেল টেস্টের উপর কিভাবে পরীক্ষা দিব, পরীক্ষার জন্য কি করতে হবে সেটা নিয়ে একটু মনে রাখি। কি করতে হবে একটু মনের সুযোগ দিয়ে দেন। দেখেন, পরীক্ষা দেওয়ার জন্য সবার আগে চলে যেতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে গিয়ে আপনি দেখবেন অর্ণব স্যার নামে একটা চ্যানেল আছে। এই অর্ণব স্যারে এখানে প্রায় 14,000 মানুষ সাবস্ক্রাইব করেছে। আপনি একটা মানুষ এটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এই অর্ণব স্যার। এখানে সাবস্ক্রাইব করলে এই যে আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো এখানে দেখেন, মডেল টেস্ট সলভ ক্লাস আমরা 1, 2, 3, 4 আমরা 4টা ক্লাস কিন্তু আপলোড করে ফেলেছি। আপনি চাইলে এখান থেকে এই ক্লাসগুলো দেখতে পারবেন। দেখেন 1, 2, 3, 4 4টা ক্লাস আমরা আপলোড করে দিয়েছি। বাকি ক্লাসগুলো আমরা এখানে সাজিয়ে আপলোড করে দেব ইউটিউবে। এটা হলো আপনার প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো, আপনি এক্সাম দিতে হলে আপনাকে অবশ্যই আমার যে ডেডিকেটেড ওয়েবসাইটটা আছে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.ornobgk.com, www.ornobgk.com। ORNOB, ওই কর্নারে দেখেন, একদম কর্নারের দিকে দেওয়া আছে। ওয়েবসাইটে এসে আপনি একদম ডান দিকে একটা অপশন পাবেন, লগইন অপশন। এই যে লগইন অপশনে ক্লিক করে আপনি সবার আগে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলুনে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। অ্যাকাউন্ট খুলুন ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট আগে না থেকে থাকে, আর যদি থাকে তাহলে অ্যাকাউন্ট করা লাগবে না। এরপরে আপনি আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিবেন। আপনি দিয়ে আপনি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন। কি করবেন? আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, সাবমিট করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি লগইন করে রাখবেন। আপনি লগইন করবেন। লগইন করলে এখানে দেখবেন কোর্স অপশন আছে। এই কোর্সের মধ্যে আপাতত আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ, এটা একটা পেইড কোর্স। তারপরে আরো অনেকগুলো কোর্স এখানে থাকবে। আর আমরা যারা অ্যাকাউন্ট করবে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের সবাইদেরকে আমরা অ্যাক্সেস দিয়ে দিব। আপনি জাস্ট ঝটপট অ্যাকাউন্ট করে ফেলবেন, করলে আমরা বইয়ের উপর এক্সাম ব্যাচ লঞ্চ করে দিব। স্যার, ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপের নাম কোনটা? খরদ্বীপ। ওকে, এই হলো আমাদের ওয়েবসাইট থেকে এক্সাম। কাজেই ওয়েবসাইটে আপনারা এক্সাম প্রক্রিয়াটা আপনারা নিজেদের মতো করে সুন্দর করে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন। আচ্ছা, এইবার আজকে থেকে, এই যে আজকে 16 তারিখ, আজকে থেকে আমাদের হেলথ কোর্স, আমাদের স্বাস্থ্যকর্মী নিয়োগের যে কোর্সটা আছে, আমাদের এএসআই নিয়োগ এবং এনটিআরসিএ প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে কোর্স, মাধ্যমিক শিক্ষক নিবন্ধনের যে কোর্স, এই কোর্স আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। আজকে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমরা 9টা থেকে এই ক্লাসটা আজকে নিয়েছি। তো আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেননি বা হতে চান। যারা হতে চান তাদের উদ্দেশ্যে কথা, আর যারা হতে চান না তারা চাইলে ক্লাস যেতেও পারে। মনোযোগ দিয়ে শুনবেন। যাওয়ার আগে 2 মিনিট কথা শুন। স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে 1 লক্ষ। এএসআই বিশাল একটা নিয়োগ হচ্ছে। এনটিআরসি প্রাইমারি শিক্ষকের বিশাল একটা নিয়োগ হবে, প্রায় 1.5 লাখের উপরেও এই বিশাল একটা সিটের
পদসংখ্যার একটা নিয়োগ হতে যাচ্ছে। কাজে এই নিয়োগটা আপনি কোনোভাবে মিস করবেন না। আপনি যেভাবে হোক না কেন এই তিনটা পরীক্ষায়, তিনটা বা দুইটা পরীক্ষা, স্বাস্থ্যকর্মী বা এনটিআরসি পরীক্ষায় আপনি যে কোনো ভাবে সামিল থাকবেন। চাকরি পরীক্ষাগুলো দিতে হবে, না দিলে আপনি ভালো করতে পারবেন না। আচ্ছা, তো আমরা এই ব্যাচগুলোতে সকল বিষয়ই পড়াবো, অল সাবজেক্ট পড়াবো, এ টু জেড আমরা এখানে পড়াবো। আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা। তো যারা আগ্রহী ভর্তি হতে চান তারা অর্ণব স্যার ফেসবুক পেজটাতে মেসেজ দেন, স্যার ভর্তি হতে চাই। ক্লাস আমরা পর্যাপ্ত পরিমাণ নেব, প্রায় 100 ক্লাস নেওয়া হবে এই ব্যাচটা, সকল সাবজেক্টের রেগুলার এক্সাম হবে। এটা হলো অর্ণব স্যার ফেসবুক পেজ, এখানে নক দিতে পারেন, অথবা 01793635815, এটা অর্ণব স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার নাম্বার। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এএসআই যারা দিবেন না তারা স্বাস্থ্যকর্মী এনটিআরসি এর ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন, আপনাকে ওয়েলকাম করি। আর ভর্তি হয়ে গেলে এই বইটার উপর আমরা আমাদের পেড ব্যাচে আলাদাভাবে অন্য লেয়ারে এটার উপরে ক্লাস নিব, সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই বইয়ের সবচেয়ে স্পেশাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে হাইলাইটেড যে এমসিকিউ আছে, এই 2000-এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 500 এমসিকিউ সিলেক্ট করে আমি একটা ক্লাস নিব, একটা না কয়েকটা ক্লাস নিব। তো সেই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ কমন পাবেন, আর বেসিক ক্লাস তো থাকবেই। বই কোনটা থেকে পড়াবেন? বই আপনার কাছে যে বইগুলো আছে সেগুলো হলেই হবে, কোর্সে যুক্ত হয়ে যান, বাকি নির্দেশনাগুলো আমরা দিব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। আর সবার কাছে অনুরোধ থাকে লাইব্রেরিতে বইটা সংগ্রহ করার বা রকমারি থেকে সংগ্রহ করার। আপনাদের সাথে প্রতিদিন আমার রাত 10টা 30 মিনিটে দেখা হবে। আগামীকাল ঠিক একই সময়টাতে আপনাদের সাথে আমার দেখা হবে। মডেল টেস্ট 33 থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিব এখান থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ রাত। নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা বাংলা, ইংরেজি, ম্যাথ এবং আইকিউ প্রচণ্ড পড়াশোনা করছেন, কিন্তু সাধারণ জ্ঞানটা এখনো গুছিয়ে উঠতে পারছেন না অনেকে। সাধারণ জ্ঞান গুছিয়ে ওঠার জন্য বেসিক পড়ার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণ মডেল টেস্ট সলভ করতে হবে এবং এক্সাম দিতে হবে, তাহলেই আপনি শিক্ষক নিবন্ধনে সাধারণ জ্ঞানে অনেক ভালো করতে পারবেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য আমরা প্রকাশ করেছি অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্ট, যেখানে 65টা মডেল টেস্ট রয়েছে, 2000 এমসিকিউ রয়েছে, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক, সাম্প্রতিক। এছাড়াও বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই মডেল টেস্ট বইটি ভালো করে পড়ে যান, ইনশাআল্লাহ আপনি নিবন্ধনে অনেক ভালো করতে পারবেন। এছাড়াও এই বইটির উপর প্রতিনিয়ত আমরা ফ্রি ক্লাস রেখেছি, ফ্রি এক্সাম রেখেছি আমাদের অর্ণব স্যার ফেসবুক পেজে। বাংলাদেশের সকল লাইব্রেরিতে, রকমারি.com-এ, বিডি বুক সহ বিভিন্ন অনলাইন শপগুলোতে অর্ণব জিকে স্পেশাল মডেল টেস্টটি পাওয়া যাচ্ছে। আজকেই সংগ্রহ করে নিন আপনার কপিটি।